পরিসংখ্যান পরিসংখ্যান কাকে বলে, তার কোথায় কোথায় ব্যবহার হয়, পরিসংখ্যান বিজ্ঞান না কলা, চলকের প্রকারভেদগুলো, কিভাবে কেন আমরা সাম করি, সামকে কিভাবে যোগে নেই, যোগ থেকে আবার কখন আমরা সামে যেতে পারি, আবার সাম যদি থাকে সাম থেকে ভেঙে যোগে যেতে পারি, এইগুলো আমরা আলোচনা করেছি। গণসংখ্যা নিয়ে একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি যে আসলে গণসংখ্যা বলতে আমরা কি বুঝি, কাকে আমরা গণসংখ্যা বলবো আর কাকে আমরা চলক বলবো। আমরা কেন্দ্রীয় প্রবণতা পড়িয়েছিলাম, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, পরিমাপ কয়টি, এবং সেখানে আমরা গাণিতিক গড়কে সংজ্ঞায়িত করেছিলাম এভাবে যে গাণিতিক গড় কাকে বলে। সেখানে দুই ধরনের সূত্রের কথা বলেছিলাম, একটা হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় কিভাবে আমি নির্ণয় করব, আর অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমি গাণিতিক গড় কিভাবে আমরা নির্ণয় করব, সেগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলাম এবং আমরা সূত্রগুলো লিখে দিয়েছিলাম। আজকে আমরা আরো একটু পেছনের বর্ণনা দেব, এই চ্যাপ্টারটা একটু টাচ হালকা করব। যেমন তথ্য, তথ্য কাকে বলে, তথ্য কত প্রকার ও কি কি, এগুলো দেখো আমি আমার মতো করে বলবো। পরিসংখ্যানের কাজটা কি? অজানাকে জানা, অজানা বিষয় সম্পর্কে তথ্যের বিশ্লেষণে, তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ কোনো একটা জিনিস তুমি বলবে আমি গ্রহণ করব না, পরিসংখ্যান সেটা করবে না। তোমার ওই সিদ্ধান্তটা সঠিক কিনা, সঠিকতা যাচাই করতে গিয়ে কতগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তোমার কথার যৌক্তিকতা, তুমি যেটা বলেছো সেটা গ্রহণ করবে কি বাতিল করে দিবে, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং যেখানে তথ্যের খেলা, সেখানে মৌখিক বা তোমার মানে আন্দাজে একটি কথা বলবে, সেটা পরিসংখ্যান কখনো গ্রহণ করবে না। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? তথ্যের দরকার আছে। তা তথ্য কাকে বলে? আমি আমার মতো বলি, কোনো একটি অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে ওই অজানা বিষয় সম্পর্কে আমরা যাহা কিছু জানি বা যাহা কিছু সংগ্রহ করি তাদের সমষ্টিকে তথ্য বলে। তা আমি বলেছি একেবারে এভাবেই, তথ্য হলো পরিসংখ্যানের কাঁচামাল। পৃথিবীতে যে কোনো বিশ্লেষণ বলো, সেখানে তথ্যের বিকল্প কোনো পথ নেই, তথ্য ছাড়া কোনো কাজ করা যায় না। যেমন তুমি যদি একটা ইন্ডাস্ট্রির কথা বলো, গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলো, সেখানে দেখবা সেখানে কাঁচামাল কি, একটা কাপড়ের কাঁচামাল কি বলো, সুতা, রং, মানুষের শ্রম, এগুলো দিয়েই তো একটা কাপড় তৈরি হয়। সুতরাং কাপড়টা তৈরি করতে যা কিছু দরকার তাই তার র মেটেরিয়ালস। তাহলে তোমাকে যদি পরিসংখ্যানের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে হয়, কোনো একটি বিষয় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তোমার কাঁচামাল দরকার। সেই কাঁচামাল কি? পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা হয় ডেটা বা তথ্য। তাহলে আমরা কি বলেছি? কোনো একটি অজানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, জানতে হলে, সঠিকভাবে যদি জানতে চাও, তাহলে ওই বিষয় সম্পর্কে তুমি যাহা কিছু জানবে অথবা যাহা কিছু সংগ্রহ করবে তাদের সমষ্টিকে আমরা তথ্য বলি। ক্লিয়ার স্যাররা? ওকে। তথ্য কত প্রকার? দুই প্রকার। কি কি? প্রাথমিক তথ্য, মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্য আর মাধ্যমিক তথ্য, তার অর্থ হলো প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। প্রাথমিক তথ্য কাকে বলে? যে তথ্য কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান সরাসরি তথ্য সরবরাহকারী, দুটি জিনিস বোঝো, একজন সংগ্রহকারী আরেকজন যদি সরবরাহকারী হয়, অর্থাৎ যে আমাকে তথ্যটা দিবে সে সরবরাহকারী আর যে তথ্যটা নিবে সংগ্রহকারী, তারা যদি মুখোমুখি উপস্থিত হয়ে জিজ্ঞাসার মাধ্যমে তথ্য সংগ্রহ করে, ওইগুলোকে আমরা প্রাথমিক তথ্য বলি।
তোমাদের ক্লাসের ছাত্রদের জিপিএ কেমন এটা আমি জানতে চাই। এখন যদি আমি তোমার ক্লাসে মনে করো 200 ছাত্র আছে, আমি 200 জনকেই যদি জিজ্ঞেস করি সরাসরি, তাহলে এই তথ্যর সমষ্টিকে আমরা কি বলবো? প্রাথমিক তথ্য। ক্লিয়ার স্যার? সরাসরি মুখোমুখি উপস্থিত হবে। আর যে তথ্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নিজে সংগ্রহ করবে না, অন্যের মাধ্যমে করবে, অথবা অন্যের কাছে সংগৃহীত আছে ওটা নিয়ে তুমি কাজ করবে, ওই তথ্যকে আমরা মাধ্যমিক তথ্য বলি। ঢাকা কলেজের কথা চিন্তা করো। তুমি যদি মনে করো ঢাকা কলেজে 18 সালের এবং 19 সালের মধ্যে কোন বছরের রেজাল্ট ভালো হয়েছে, তুমি যদি এটা জানতে চাও তাহলে কি করবে? তুমি কি যারা 2 বছরে প্রায় 2500 স্টুডেন্ট ঢাকা কলেজ থেকে পাশ করে গেছে, প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব? আদৌ সম্ভব? সব তো আমরা ঠিকানাও জানি না, তাহলে কি করবে? এক্ষেত্রে এত দূর যাওয়ার প্রয়োজন নেই। অফিসে তথ্য রয়েছে যে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে, কতজন এ প্লাস পেয়েছে, এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে, বি পেয়েছে, ফেল করেছে। তুমি অফিসে এসে যদি বলো যে ভাই অমুক অমুক সালের আমার তথ্যগুলো দরকার, ওরা বের করে দিলে তোমার কাজটি সহজে হলো না? তাহলে 3টি জিনিস তোমার বেঁচে গেল। কি কি? সময় বেঁচে গেল, শ্রম বেঁচে গেল, অর্থ বেঁচে গেল। এই 3টা জিনিসকে আমরা সহজে বাঁচাতে পারি, তাই না? সুতরাং যে তথ্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নিজে সংগ্রহ করে না, অন্যের কাছে সংগৃহীত আছে, ওই তথ্যকে আমরা বলি মাধ্যমিক তথ্য। যেমন অর্থনৈতিক কোনো বিষয় সিদ্ধান্ত নিতে চাও, জানতে চাও, বাংলাদেশ ব্যাংকে যাও, অর্থ মন্ত্রণালয়ে যাও, ওখান থেকে তথ্য পাওয়া যাবে। এর জন্য আমাদের বাড়ি বাড়ি যেতে হয় না, বা যে তথ্য সংগ্রহ করবে আর যে সরবরাহকারী মুখোমুখি উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কাগজ কলমে পূর্বে আছে, ওখান থেকে তুমি নিয়ে নিতে পারো। এই তথ্য আমরাকে মাধ্যমিক তথ্য বলি। যেমন সরকারি মানে প্রাথমিক তথ্যের উৎসগুলো কি কি হতে পারে বলো? অনেকগুলো। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে, আর একটা হলো পরোক্ষ পদ্ধতির মাধ্যমে। আমি একটু হালকা আলোচনা করব, তারপর মূল পরে আমরা যাব। প্রত্যক্ষ পদ্ধতি হলো আমি সরাসরি তোমাকে জিজ্ঞেস করে তথ্য নিব। এখন কোনো কোনো ব্যাপারে তথ্য সরবরাহকারী উত্তর দিতে চায় না, উত্তর দিতে চায় না, তাহলে কি করবে? কি করবে? উত্তর দিতে চায় না। মনে করো তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে হলো কৌশল লাগে। যেমন তুমি যদি কোনো সেন্সিটিভ ব্যাপারে গিয়ে হঠাৎ করে প্রশ্ন করো, ওই লোক তোমাকে উত্তর দিবে না। তুমি যদি গিয়ে বলো ভাই আপনার ইনকাম কত, বলবে না, তাহলে এখানে সন্দেহ জাগে। তুমি যদি যাই বলো কাউকে, সে পুরুষ হতে পারে মহিলা, আপনার বয়স কত, তথ্য দিতে সে বিব্রত বোধ করবে। কারো শিক্ষাগত যোগ্যতার কথা হঠাৎ করে যদি বলো, সে বিব্রত বোধ করবে। তাহলে তোমাকে এখানে কৌশল অবলম্বন করতে হবে। চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে তার কাছে প্রশ্ন করতে করতে তাহার ভিতরে তোমাকে ঢুকে যেতে হবে। তাকে তোমার ক্ষেত্রে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। আর যদি বিশ্বাসের জায়গাটা তৈরি করতে না পারো, যদি একান্তভাবে জটিলতার মধ্যে পড়ো যে লোকটা কোনোভাবেই তথ্য দিতে চায় না, তখন তার সুযোগ আছে। অন্য একজনকে তুমি খুঁজে বের করো, ওই এলাকায় ওই ব্যক্তির সবচেয়ে বিশ্বস্ত লোককে, তাকে যে বলো যে ভাই আমার এই তথ্য দরকার, আমার এটা দরকার, কিভাবে পারা যায়, উনি তোমাকে বলে দিবে। এই যে সরাসরি যখন কোনো তথ্য আমরা কালেক্ট করতে পারি না, তখন পরোক্ষ অনুসন্ধানের মাধ্যমেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। যাক, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, জাস্ট একটু তোমাদেরকে ধরিয়ে দিলাম যে তথ্য কয় প্রকার। আমরা বলছি 2 প্রকার, প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্য। যে তথ্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সরাসরি সংগ্রহ করে রিলেটেড এরিয়া থেকে, অর্থাৎ যে এলাকায় কাজ করতে চায় ওই এলাকার থেকে, সম্পর্কিত এলাকা থেকে যে তথ্য কালেক্ট করে তাকে আমরা বলি প্রাথমিক তথ্য। আর যে তথ্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সরাসরি সংগ্রহ করে না,
কারো কাছে, অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো অর্গানাইজেশন থেকে সংগ্রহ করে থাকে, এগুলোকে আমরা মাধ্যমিক তথ্য বলি। আসো এবার আমরা গতকালকে কেন্দ্রীয় প্রবণতার গাণিতিক গড় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে এগুলো দেখবে এবং বুঝবে। এটা কিন্তু তোমাদের অনার্সে আমি বারবার বলি, অনার্সে যেখানেই পড়ো, দেশে পড়ো আর দেশের বাহিরে পড়ো, স্ট্যাটিস্টিক্সের কোনো বিকল্প নেই। সেটা মেডিকেল সায়েন্স পড়ো আর বুয়েট পড়ো অথবা জেনারেল লাইনে পড়ো, যেটাই পড়ো না কেন তোমাকে লাগবে। বিশেষ করে কমার্সে তো কোনো বিকল্প নেই, সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট রয়েছে, শেখো। জ্যামিতিক গড় কাকে বলে? তাহলে জ্যামিতিক গড় কাকে বলে তার আগে আমি আরো কিছু কথা বলি। তোমাকে যদি আমি বলি জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না, সকল মানের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় কি, তার আগে তোমাকে বলি গাণিতিক ধারা আর জ্যামিতিক ধারা বলতে কি বোঝায়। গাণিতিক ধারা যে ধারাটা একটি নির্দিষ্ট ব্যবধানে চলমান, তাকে আমরা গাণিতিক ধারা বলি। আর যে ধারাটা চক্রক্রমিক হারে বাড়ে, লাফিয়ে লাফিয়ে বাড়ে, অর্থাৎ ডিস্টেন্সটা সমদূরবর্তী নয়, ডাবল ডাবল হয়ে যায়, এটাকে আমরা বলি জ্যামিতিক ধারা। আমরা একটু যদি উদাহরণ দিয়ে বলি, 1 2 3 4, 2 4 8 16, তারপর ধরো 32। এখন দেখো কোনটাকে আমরা জ্যামিতিক ধারা বলবো আর কোনটাকে আমরা গাণিতিক ধারা বলবো। যে মানটা স্বাভাবিক গতিতে বাড়ে তাহা গাণিতিক ধারা। দেখো 1 2 3 4, পরেরটা দেখো 2 4 8 16। দেখো তাদের মধ্যে সমদূরত্ব আছে। 2 এর মধ্যে 4 এর মধ্যে ব্যবধান 2, পরেরটা 4 হয়ে গেল, পরেরটা 16 হয়ে 8 হয়ে গেল, পরেরটা 16 হয়ে গেল। দেখো এই যে তোমার ব্যবধানটা দ্বিগুণ হয়ে যাওয়া, এটাকে আমরা বলি গুণোত্তর ধারা। আর কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে এটাই হলো জ্যামিতিক ধারা, ওটা হলো গাণিতিক ধারা। ওকে, তাহলে এখন আসো জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না ব্যাখ্যা করো। জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না দুটি ক্ষেত্রে। একটা, কোনো মান শূন্য হলে। জ্যামিতিক গড়ের অপর নাম কি? গুণিতক গড়। কোনো মান শূন্য হলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। কোনো একটি মান ঋণাত্মক হলে, তার অর্থ হলো আমি যদি বলি বিজোড় সংখ্যক মান যদি ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। কেন? আসে জ্যামিতিক গড়, যে সকল মান নিয়ে তুমি জ্যামিতিক গড় নির্ণয় করতে চাও সেই সকল মানকে গুণ করতে হয়। সেই গুণফলের মধ্যে যদি একটি জিরো থাকে, সমস্ত গুণফল জিরো হয়ে যায়, কোনো মান পাওয়া যায় না। এই জন্য বলা হয় জ্যামিতিক গড় শূন্য মানের ক্ষেত্রে নির্ণয় করা যায় না। দ্বিতীয় কথা হলো জ্যামিতিক গড় নির্ণয় করতে রুট ব্যবহার হয়, মূল যাকে আমরা বলি। বর্গ হলে বর্গমূল, ঘন হলে ঘনমূল, এরপর বর্গমূল আর ঘনমূল পর্যন্ত বলতে পারি। এরপর যদি 3-এর অধিক মান হয় তখন আমরা বলতে দ্বিধা আর পারি না, তখন আমরা এই জন্য সংক্ষেপে বলি মূল, তার মানে রুট। রুটের ভিতরে কোনো একটি মান অথবা বিজোড় সংখ্যক মান যদি ঋণাত্মক হয় তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তাহলে দুইটা শর্ত হলো, শূন্য মানের ক্ষেত্রে এবং বিজোড় সংখ্যক বা কোনো একটি মান যদি তথ্য সারির বা কোনো ধারার মান একটি যদি ঋণাত্মক হয়, সেক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তোমাকে একটি মাল্টিপল চুজ দেই, তোমাকে আমি যদি বলি এখন তুমি পারবে জ্যামিতিক গড় কত। যারা এই শর্তটা মাথায় না রাখো তারা কি করো দেখো, তুমি শুধু জানো
জ্যামিতিক গড় নির্ণয় করতে হলে মানগুলোকে গুণ করতে হয়, এতটুকু তোমার মাথায় রয়েছে। আমি যে শর্ত দিতে বলেছি সেটা তোমার মাথার মধ্যে এখন নেই। তুমি কি করবা? স্যারে তো বলছে মানগুলোকে গুণ করতে হবে, যতগুলো মান গুণ কত পাওয়ার দেব, পাওয়ারটা 1/, আকারে বলি। কিন্তু যে শর্ত জানে সে প্রথমেই বলবে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। কেন? এখানে একটি মান শূন্য রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। ওকে, এখন আমি যদি তোমাকে বলি -1 3 4 এর জ্যামিতিক গড় কত? যারা পারবে না, যারা শর্ত জানে না, তারা গুণ করে 1/3 দিবে, ওই মাইনাস দেবে রুটের ভিতরে, তাহলে জ্যামিতিক গড় পাওয়া যাবে না। আর যারা জানে তারা ওই মাইনাস মানটা দেখার সাথে সাথে বলবে এই ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। এখন এই তিনটা মান দিয়ে যদি বলে তোমাকে 4টা কন্ডিশন দেয়, ক খ গ ঘ, জ্যামিতিক গড়ের মান কত, তুমি কি লিখবে? কোনটা ঠিক চিহ্ন দিবে, কোনটা ভরাট করার বৃত্ত? নির্ণয় করা যায় না ওইটা, কেননা মাইনাস রয়েছে। ওকে, তাহলে এখন আসি আমরা জ্যামিতিক গড় কাকে বলবো। কোন একটি তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম ধনাত্মক মূলকে জ্যামিতিক গড় বলে। আবারও বলছি, একটি তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। উদাহরণ আমার কথাটা ভালো করে খেয়াল রাখবে। কয়টি মান আছে? দুটো মান আছে। তাহলে জ্যামিতিক গড়ের কাজের শুরুতে কি করতে হবে? মানগুলোকে গুণ করতে হবে। গুণ করো x1 × x2। বলো কয়টা মান গুণ করেছো? দুটি মান। যত মান গুণ করবে তত পাওয়ার হবে, পাওয়ারটাও 1/, আকারে। তাহলে আমরা দিলে কয়টা মানের জ্যামিতিক গড়? বলো, দুটো মানের জ্যামিতিক গড় হলো। এখন যদি আমরা 3টি মান গুণ করি 1/3, 4টি মান গুণ করলে 1/4, 5টি মান গুণ করলে 1/5, n সংখ্যক মান গুণ করলে 1/10। ক্লিয়ার? জ্যামিতিক গড়ের ক্ষেত্রে বুঝতে হবে যে আমি যতগুলো মান গুণ করব অত পাওয়ার দিব, পাওয়ারটা 1/, আকারে। ওকে, তাহলে এখন তুমি যদি মনে করো x1 x2 ডট দিয়ে xn n সংখ্যক অশূন্য ধনাত্মক মান রয়েছে, তাহলে তার জ্যামিতিক গড়ের ক্ষেত্রে কি করতে হবে? x2 × xn পাওয়ার 1/n, দিস ইকুয়াল টু জ্যামিতিক গড়। দিস ইকুয়াল টু এখানে যদি আমরা লিখি n log সামেশন i ভাগ n, i এর মান 1 হইতে n। এইগুলোকে আমরা আগে প্রমাণ করাতাম, এখন তোমাদের এই প্রমাণগুলো প্রয়োজন হয় না, ফলে আমরা আর এগুলো করি না। মনে রাখবে এনটি লগ তোমাকে শিফট দিয়ে লগে চাপ দিলে এনটি লগ চলে আসে, তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এটা করা যাবে। আর সামেশন লগ তার মানে এক্স এর যে মানগুলো দেওয়া থাকে, মনে করো এক্স এর মান আছে 1 2 3 4, তাহলে লগ এক্স কি হবে বলো? লগ এক্স হবে এই 1 লিখে লগ দেবে, লগ এক্স, লগ 2, লগ 3, লগ 4 দিলে এখানে মান আসবে, এটাকে গুণ সামেশন করবে লগ এক্স। দিস ইকুয়াল টু এখানে বসিয়ে দেবে। তাহলে এন বলতে কি বোঝায়? 4টা মান, এখানে 4 দিয়ে ভাগ করবে, যে ভাগফলটা আসবে তাকে শিফট লগ দিলে এনটি লগ আসবে। এটা সব কাজ হলো তোমাদের ক্যালকুলেটরে। তাহলে এখন বলো, কালকে আমরা তথ্যের শ্রেণীবিভাগ বলেছিলাম যে এগুলো আমরা দুইটা ক্ষেত্রে নির্ণয় করতে পারি, একটা হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, আরেকটা হলো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। এখন আমি সেটা বলেছিলাম যে তুমি কি করে বুঝতে পারবে এটা শ্রেণীকৃত এবং এটা অশ্রেণীকৃত। একেবারে সিম্পল ওয়েতে বলেছিলাম, আমি উদাহরণ দিয়েছিলাম, আমার পকেটের টাকা আমি বহন করছি, আমার পকেটের টাকা হলো চলক,
আর আমি বহন করছি, আমি হলাম গণসংখ্যা এফ। এক্স আছে, এফ আছে, শ্রেণীকৃত। এক্স আছে, এফ নেই, অশ্রেণীকৃত। সহজভাবে বুঝো। এখানে দেখো চলকের বিভিন্ন বিভিন্ন মান রয়েছে, চলকের মান রয়েছে, বাট চলকগুলোর মালিক কারা? এক্স ওয়ানের মালিককে জানি না, এক্স টু এর মালিক কারা জানি না। তাহলে কে আছে? এক্স আছে, এফ নাই। তাহলে একেবারে নিশ্চিতভাবে বলবে এটা অশ্রেণীকৃত তথ্য। তাহলে শ্রেণীকৃত কি হবে বলো? এখন সংক্ষেপে লেখো, জিএম ইকুয়াল টু এখন যদি তুমি এখানে ছক করো তাহলে আমরা এটা কি করে সমাধান করবে? মনে করো এক্স আছে, এফ আছে। এক্স এর মানে 1 2 3 4, এখানে মনে করো 2 3 5 1, এরকম মনে করো। তাহলে তোমাকে প্রথম কাজ হলো এক্স এর মানটাকে লগারিদম করা। লগ 1, লগ 2, লগ 3, লগ 4 দিলে এটা পাবে। পরবর্তীতে কি করবে? এই এফ এর মান দ্বারা লগ এক্স এর মানটাকে গুণ করবে। গুণ করে এখানে যে মানগুলো পারবে সেগুলোকে যোগ করলে আমরা বলি সামেশন এফ লগ এক্স। এখানে বসিয়ে দিবে। আর এন বলতে আমরা কি বুঝি? সকল গণসংখ্যার যোগফল। তাহলে যোগফল দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবে তাকে এন লগ করে ইকুয়াল দিবে, তোমার মান চলে আসবে। ক্লিয়ার স্যাররা? ওকে। তরঙ্গগড়। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তরঙ্গ মানে ঢেউ। ঢেউটা কি হয়? উপরে যায়, নিচে যায়। তুমি হারমোনিয়াম যদি জানো যে কিবোর্ডটা, সেটা আমরা একটা ডাউন করি আর একটা আপ করি, ডাউন করি আপ করি, দিস ইজ দ্য তরঙ্গ, তাই না? তাহলে আমরা সকল ক্ষেত্রে, আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে, জ্যামিতিক গড়ের ক্ষেত্রে আমরা দেখেছি মানগুলোকে সরাসরি আমরা ব্যবহার করতে পেরেছি, কিন্তু তরঙ্গ গড়ের ক্ষেত্রে মানগুলোকে সরাসরি ব্যবহার করা যায় না। এই ক্ষেত্রে মানগুলোকে উল্টাতে হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা, এটা আমাদের কম কাজে লাগে, কিছু অঙ্কের শুধু সূত্রটা লাগে। তাহলে সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্ক করবো। এর ব্যবহার বা ধর্ম এগুলো খুব আমরা কোনো প্রমাণ করি না, আমার খুব একটা প্রয়োজন হয় না। তবুও বলছি, কোন তত্ত্ব সারির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। কি বলেছি বলো? কোন তত্ত্ব সারির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। তাহলে উল্টা শব্দটি আমি দুবার ব্যবহার করেছি। উল্টো মান, গাণিতিক গড়ের উল্টো। দেখো, তাহলে আমরা যদি বলি x1 x2, সারা কয়টি মান আছে? দুটো মান আছে, একটা হলো x1 আর হলো x2। গাণিতিক গড় বলো আর জ্যামিতিক গড় বলো, সকল ক্ষেত্রে এই মানগুলোকে সরাসরি ব্যবহার করতে পারলেও আমরা কিন্তু তরঙ্গ গড়ের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে পারছি না। কি করতে হবে? এই মানগুলো উল্টা মানে হলো 1/x1। তাহলে প্রথমেই কাজ হলো যে মানগুলো আমার দেওয়া থাকবে সেইগুলোকে উল্টাতে হবে। দেখো, উল্টা মানের গাণিতিক গড় নির্ণয় করতে হবে। গাণিতিক গড় হলো x বার, দিস ইকুয়াল কি বলো? 1/x1 যোগ 1/x2, অর্থাৎ যতগুলো মান যোগ করবে ওই যোগফলকে তত্ত্ব সংখ্যা, মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করবে, তাকে আমরা গাণিতিক গড় বলি। এখন তরঙ্গ গড় কাকে বলে? দেখো, খেয়াল করবে, এই 1/x বার, দিস ইকুয়াল আমরা লিখতে পারি
1/x1 যোগ 1/x2 ভাগ 2। এখন আমি যে সংজ্ঞাটা বলেছিলাম এই সূত্রগুলোর মধ্যে এই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা তরঙ্গ গড়কে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, কোন তত্ত্ব সারির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলে। তার আবারও বলছি, কোন তত্ত্ব সারির উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে তরঙ্গ গড় বলছে। তার মানে প্রথমে মানগুলোকে উল্টিয়ে আমরা গড় নির্ণয় করেছি, ওই গড়টাকে আমরা উল্টিয়ে দিয়েছি, আমরা গাণিতিক গড়, আমরা তরঙ্গ গড় পেয়ে গেছি। তাহলে কয়টা মানের ক্ষেত্রে পেলে? দুটো মানের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে 1/(1/xi) ইচ্ছে করলে আমরা টুটাকে উপরে নিয়ে নিতে পারি। এটা যদি দুইটা মানের ক্ষেত্রে হয় তাহলে n সংখ্যক মানের ক্ষেত্রে আমরা সংক্ষেপে সরাসরি বলি n/(1/xi) i এর মান 1 হইতে n। এটা যদি সারিকৃত তথ্যের ক্ষেত্রে হয় এই সূত্রটা মনে রাখবে। এখন দেখো, এটাকে যদি আমরা গাণিতিক প্রয়োগ দেখাই দুইটারই, তাহলে মনে করো এখানে x এর মান আছে 1 2 3 4 আগের মতোই। এখন এটাকে যদি আমরা ওই সূত্রের মাধ্যমে তরঙ্গ গড় পেতে চাই তাহলে কি করতে হবে বলো বলো? তাহলে 1/x লাগবে, 1/x লাগবে। তাহলে এইখানে 1/x মানে কি বলো? তাহলে এই মানগুলোকে উল্টাতে হবে না? তাহলে 1 + 1/2 + 1/3 যোগ 1/4, তাই না? তাহলে এইটা করে আমরা এই মানগুলোকে বের করব, করার পর ওগুলোকে যোগ করব, যোগ করে এখানে বসিয়ে দেব। আর এখানে যদি f থাকে তাহলে কি করতে হবে বলো? এইখানে আরেকটি ঘর করতে হবে, কি x/f। এইটা করে, হ্যাঁ, এইটা করে আমরা x এর মান আছে, f এর মান দেওয়া আছে, মনে করো 2 3 5 1। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করব, 2 কে 3 দ্বারা ভাগ করব, 3 কে 5 দ্বারা ভাগ করব, 4 কে 1 দ্বারা ভাগ করে এখানে করব। এইটাকে আমরা যোগফল করব, সরি f(x). তাহলে এই যে আমরা 2 কে 1 দ্বারা ভাগ করব, 3 কে 2 দ্বারা ভাগ করব, 5 কে 3 দ্বারা ভাগ করব, 1 কে 4 দ্বারা ভাগ করে এইখানে আমরা যোগফল করব। n বলতে বোঝায়, এই n বলতে আমরা বুঝি এখানের যোগফল। এখানে বসিয়ে দেব, আমাদের মান হয়ে যাবে। ওকে, এগুলো উঠিয়ে রাখবে, আমরা অঙ্ক করাবো এর মাধ্যমে, তাহলে তোমরা পারবে ভালো। কোন তত্ত্ব সারির মানগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজালে মাঝামাঝি এমন একটি মান পাওয়া যাবে যা ওই তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করে, তাকে আমরা মধ্যমা বলি। তোমরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, আমার 5টি আঙ্গুল রয়েছে। এটাকে যদি বলি তাহলে এই পাশে কয়টা? 2টা, এ পাশে কয়টা? 2টা, তাহলে মধ্যমা কই? এই। তাহলে আমরা বলছি কোন তত্ত্ব সারির মানগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজালে মাঝামাঝি এমন একটি মান পাওয়া যাবে যা তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করে, ওই মানটাকে আমরা মধ্যমা বলি। আমি একটা উদাহরণের মাধ্যমে বলি, তোমাদেরকে বলি। বলো মধ্যমা কত? কেউ কেউ নিশ্চয়ই তোমরা বলে ফেলেছো। আমিও তোমাদের সাথে বললাম 4, কারণ 4 মানটা মাঝামাঝি থেকে তত্ত্ব সারিকে 2 ভাগে ভাগ করেছে। কিন্তু আমি তোমাকে বললাম 4, কিন্তু পরীক্ষার নম্বর পাইলে 0 কেন? তুমি একটু লক্ষ্য করো আমরা সংজ্ঞায় কি বলেছি।
তত্ত্ব সারির মানগুলোকে যদি সাজানো দেওয়া থাকে, আমি যদি সাজিয়ে দেই সরাসরি উত্তর দেওয়া যাবে, কিন্তু যদি এলোমেলো থাকে, আমরা যদি এখানে তোমাকে একটা অবজেক্টিভ দিয়ে দেই, এই তত্ত্ব সারির মধ্যমা কত 4 দেওয়া আছে, তারপরে 4 সঠিক উত্তর হতে পারে, কিন্তু আন্দাজি হয়েছে। আমি যদি কেউ 3 দিয়ে থাকে, 4 দেওয়াতে 5 দেওয়া থাকে, তাহলে কি করবে? তাহলে আমার কথা হলো 4 হবে, কিন্তু আমি 4 লিখবো না। এখানে কোন তত্ত্ব শ্রেণীর মানগুলোকে সাজাবো মনে মনে, তুমি প্রশ্নের মধ্যে সাজাও, সাজিয়ে মাঝে মাঝে যে মানটা সে 4 হোক, আপত্তি নেই। শর্ত কি? মানগুলো যদি সাজানো না থাকে সাজাতে হবে। তাই সাজাও 1 3 4 5 7। তাহলে মধ্যবর্তী মান কোনটা? 4। তাহলে 4 এই তত্ত্ব শ্রেণীকে সমান 2 ভাগে ভাগ করতে। আগে আমরা বলেছিলাম 4, তাও সঠিক ছিল, কিন্তু আমার মানগুলো সাজানো ছিল না। এখন এই ক্ষেত্রে বলো, যদি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বলি, অশ্রেণীকৃত তথ্যের কথা বলি, এক্ষেত্রে এটাই উত্তর। এখন কথা হলো, এই যে তথ্যগুলো দেয়া থাকে এখানে আবার 2 ধরনের, একটা হলো অড নাম্বার আর একটা ইভেন নাম্বার। দেখো, মানে বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এখানে বিজোড় বলতে মোট তথ্য সংখ্যা কয়টা আছে বলো? 1 2 3 4 5টি। এই 5টি বিজোড় সংখ্যা থাকার কারণে তুমি সরাসরি মধ্যমা পেয়েছো। কিন্তু একটি তথ্য যদি বাড়িয়ে দেই, কয়টা হলো? 1 2 3 4 5 6টা। এখন মধ্যমা কত বলো? আমি যদি মধ্যমাকে 4 বলি তো এখানে 3টে, এখানে 2টা হচ্ছে না। এই 5কে যদি বলি এখানে 3টে, এখানে 2টা হচ্ছে না। তাহলে কি করতে হবে? মাঝামাঝি 2টা সংখ্যার গাণিতিক গড় এখানে মধ্যমা। তাহলে অর্থ কি হলো? তাহলে মধ্যমা হলো এক্ষেত্রে 4 কোন তথ্য শ্রেণীর বিচ্ছিন্ন চলক্ষেত্রের মানগুলো যদি বিজোড় হয়, তাহলে মানগুলোকে সাজালেই সরাসরি মধ্যবর্তী মান পাওয়া যায়, আমরা সহজেই মধ্যমা নির্ণয় করতে পারি। কিন্তু মোট তথ্য সংখ্যা যদি জোড় হয় তাহলে সরাসরি মধ্যবর্তী মান পাওয়া যায় না। এক্ষেত্রে মানগুলো সাজানোর পরে মাঝামাঝি 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি পেলাম? গড় মান। এই গড় মানটা কি তখন আমরা মধ্যমা বলি। এবার আসি শ্রেণীকৃত তথ্যের মধ্যমা। লেখো সবাই, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করাবো। n ভাগ 2 মাইনাস cf ভাগ f পূরণ c। এখানে আমি একটু দেব, l বলতে মধ্যমা শ্রেণীর, c বলতে মধ্যমা শ্রেণীর ব্যবধান, a বলতে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর cf বলতে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর n তো আমরা জানি ফ্রিকোয়েন্সির যোগফল, অর্থাৎ গণসংখ্যার সমষ্টি বা যোগফল। এই এল কে বলছি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা নিম্ন সীমা, সি কে বলছি মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, এফ কে বলছি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, সিএফ কে বলছি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এন কে বলছি গণসংখ্যার যোগফল। ক্রম মানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ইংলিশে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। একটু উদাহরণের মধ্যে বড় এগুলো বুঝাই। আমরা যদি বলি একটা শ্রেণী ব্যবধান দেয়া আছে, তোমাকে একটা অঙ্কের কথা বলি, শ্রেণী ব্যবধান জিরো থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। এফ দেয়া আছে
1 5 10 8 4 বলা হলো এই গণসংখ্যা নিবেশন ব্যবহার করে মধ্যমা নির্ণয় করো। তাহলে মধ্যমা নির্ণয় করতে কি লাগবে? এল লাগবে। আমরা এল কে বলছি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এখানে শ্রেণী আছে 5টা। এই 5টা শ্রেণীর কোন শ্রেণীতে মধ্যমা আছে তা আমরা জানি না। আমরা একটা জিনিস জানি যে গণসংখ্যার ঘনত্ব যেখানে বেশি, গণসংখ্যা যেখানে বড় আকারে থাকবে ওখানেই মধ্যমা শ্রেণী আছে, ওটাই সেন্ট্রাল ভ্যালু, এটা বলি। কিন্তু আমরা এই ক্ষেত্রে এভাবে যাব না। আমরা নিয়মটা মনে যদি রাখতে পারি, আমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা করতে পারবো, এতটা টেনশন নেই। ঠিকই বলছি শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যবধান আছে 5, তাহলে কোন শ্রেণী ব্যবধানটা আমরা নিব একটু চিন্তা হবে। তাহলে সিএফ আগে করে ফেলি। সিএফ বলতে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি বলি প্রথম শ্রেণীর এফ আর প্রথম শ্রেণীর সিএফ একই থাকবে। দ্বিতীয়টা হবে আর যোগ 5 আর 1 6 বসবে সোজা, 10 আর 6 16, 16 আর 8 24, 24 আর 4 28। এইখানে গণসংখ্যা যোগ করে দেখো 28। আমরা বলছি প্রথম শ্রেণীর এফ আর প্রথম শ্রেণীর সিএফ একই থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটার সাথে দ্বিতীয়টার এফ এর আর যোগ হয়ে সোজা বসবে। 1 1 ঠিক আছে, 5 আর 1 6, 10 আর 16, 8 24, 24 আর 4 28। ক্রমযোজিত গণসংখ্যা আছে। এখন আমরা মধ্যমা শ্রেণী কাকে বলবো সেটার সমাধান আমার কাছে একটু শোনো। এই n/2 বের করো। n এর মান কত? 28। এই মধ্যমা শ্রেণী ঠিক করার জন্য n/2 এর মান তুমি খুঁজবে কোথায়? সিএফ এর মধ্যে। বলো প্রথম শ্রেণীতে সিএফ কত? 1 1 বড় না 14 বড়? 14 বড়। সুতরাং ছোটর মধ্যে বড় মানের অবস্থান নেই, সুতরাং প্রথম শ্রেণীটা মধ্যমা শ্রেণী নয়। আসো দ্বিতীয় কত? 6, তোমার n/2 14, সুতরাং দ্বিতীয় শ্রেণীর মধ্যেও মধ্যমা শ্রেণীর অবস্থান নেই, মধ্যমা নেই ওখানে। এবার আসো 6 এর পর কত? 16। হ্যাঁ 16, এখানে আছে 14, সুতরাং 14 মানটা 16-র মধ্যে অবস্থান করতে পারে, কারণ 16টা 14-র চাইতে বড়, সুতরাং বড় মানের মধ্যে ছোটর অবস্থান আছে। তাহলে আর আমরা নিচে নামবো না, প্রথম যার মধ্যে পেয়ে যাব ওখানে আমরা স্থির হয়ে যাব। তাহলে n/2 এর মান 14 কার মধ্যে পেলে একটু দাগ দিয়ে নাও, এরিয়া দিয়ে নেই। পেলাম আমরা 10 থেকে 15-এর মধ্যে। তাহলে এইগুলোকে বলে শ্রেণীর নিম্ন সীমা, এইগুলোকে বলে শ্রেণীর উচ্চ সীমা। তাহলে বলো এল কত? আমরা চাচ্ছি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যমা শ্রেণী কত? 10 থেকে 15, তার নিম্ন সীমা কত? 10। পেয়ে গেছো? দিস ইকুয়াল টু এল আমরা 10 পেয়ে গেছি। ঠিকই বলছি মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান 10 থেকে 15-এর মধ্যে ব্যবধান কত? 5। পেয়ে গেছি 5। এফ কে বলেছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণী কত? 10 থেকে 15। তার বাড়িতে কজন লোক আছে? 10 জন। সিএফ হলো যেখানে n/2 এর মান পাওয়া যাবে ঠিক তার উপরেরটা। যেখানে n/2 এর মান পাওয়া যাবে ঠিক তার উপরেরটা। n/2 মান আছে কত? 16, তার উপরে আছে কত? 6। দিস ইকুয়াল টু 6। আমরা বলছিলাম মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা।
আর এন দেখেন, এন আছে কত, এন 28 বসিয়ে দেন, রেজাল্ট হয়ে যাবে। তা আমি একটু বসিয়ে দেখাই, ছোট্ট করে এখানে বসাই। দশ পূরণ 5, এখন সমাধান করলে আমরা তোমরা ভুলটা করো কোথায়, তোমরা ভুল করে দেখো এল প্লাস এন ভাগ 2 মাইনাস সি এফ ভাগ এ পূরণ সি, এই কাজটা তোমরা করে দাও। এই যে এফটাকে একবারে টান দিয়ে এল এর সাথে থেকে আমরা হর বলে থাকি, এটাই আমাদের ভুল। খবরদার, এলটা একটা অংশ থেকে টোটালি আলাদা, এইটার সাথে এইটা একটা যোগ্য। এখন আর আমরা বুঝিয়ে দেবো যে এটা আসলে, আশা করছি আমার শিক্ষার্থীরা এটা ভালো করে বুঝতে পেরেছো না? ওকে, এখন দেখো গণসংখ্যার ভিতরে অবজেক্টিভে দুইটা গণসংখ্যা দিয়ে বলতে পারে, তাহলে গণসংখ্যা কি বলতে পারে? গণসংখ্যা কয় প্রকার তুমি আগে বলো, কত প্রকার? গণসংখ্যা 2 প্রকার। কি কি? অন্তর্ভুক্ত, কয়ভাবে তৈরি করতে পারি আমরা গণসংখ্যা নিবেশন? অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভূত পদ্ধতি। তুমি দেখো আমরা যে এই গণসংখ্যা নিবেশন তৈরি করেছি সেটা কি অন্তর্ভুক্ত না বহির্ভূত? তুমি একটু মাথায় রাখবে, গণসংখ্যা নিবেশন যদি অন্তর্ভুক্ত দেয়া থাকে তাহলে মধ্যমা প্রচুরক, অর্থাৎ যেখানে এল এর মান প্রয়োজন হয়, চতুর্থ, দশক, শতক ইত্যাদির ক্ষেত্রে প্রকৃত শ্রেণীসীমা না হলে আমরা এগুলো নির্ণয় করতে পারি না। প্রকৃত শ্রেণীসীমা বলতে যদি উচ্চ সীমা এবং পরবর্তী নিম্ন সীমা এক না হয় তাহলে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয়। আর যদি উচ্চ সীমা এবং নিম্ন সীমা একই হয়, কোনো পার্থক্য না থাকে, তাহলে আমরা সরাসরি ওই গণসংখ্যা নিবেশনটা ব্যবহার করতে পারি মধ্যমার ক্ষেত্রে, প্রচুরের ক্ষেত্রে, চতুর্থকের ক্ষেত্রে, দশকের ক্ষেত্রে এবং শতকের ক্ষেত্রে। এখানে ঝামেলা হলো তাহলে কিভাবে? তাহলে আমাদের যে গণসংখ্যা নিবেশনটা দেয়া আছে সেই গণসংখ্যা নিবেশনটা কি? সেই গণসংখ্যা নিবেশনটা আমি দেখব উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য যদি না থাকে তাহলে বহির্ভূত, আর যদি পার্থক্য থাকে তাহলে অন্তর্ভুক্ত। কি বলছি? যদি পার্থক্য থাকে তাহলে অন্তর্ভুক্ত। আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাই। এটা তো 80, আরেকটা দেশ 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24। তাহলে এখানে দেখো আমাদের অন্তর্ভুক্ত দেয়া আছে না বহির্ভূত দেয়া? দেখো উচ্চ সীমা 4, পরবর্তী নিম্ন সীমা 5, পার্থক্য রয়েছে, সুতরাং এটাকে বলে অন্তর্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা মধ্যমা, প্রচুরক, চতুর্থক, দশক, শতক এগুলো নির্ণয় করতে পারবো না। তাহলে যদি এই গণসংখ্যা নিবেশনের মাধ্যমে আমার মধ্যমা, প্রচুরক, দশক, শতক, চতুর্থক নির্ণয় করতে হয় তাহলে যে আমাদের গণসংখ্যা নিবেশনের যে শ্রেণী ব্যবধানটা দেয়া আছে সেটাকে আমরা প্রকৃত শ্রেণীসীমা বা রিয়েল ক্লাস ইন্টারভ্যালটা বের করতে হবে। বের করে তারপর ওই শ্রেণীসীমা ব্যবহার করে আমাদের এই বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে কিভাবে করতে হয়? তুমি দেখো উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে ব্যবধান কত, 1, এটাও একের সাথে ব্যবধান বেশি কখনই হয় না। ব্যবধান কত? 1। এই 1কে তুমি 2 দ্বারা ভাগ করবে। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করবে। ভাগ করার পর যে ভাগফলটা পাবে মানে 0.5, এটা নিম্ন সীমার সাথে বিয়োগ করতে হয় আর উচ্চ সীমার সাথে যোগ করতে হয়। তাহলে আমরা বলি RCL, রিয়েল ক্লাস ইন্টারভ্যাল। কিভাবে করবে? -0.5 থেকে 4.5, দেখো অটো হয়ে যাবে 9.5, 9.5 থেকে 14.5, 14.5 থেকে 19.5, 19.5 থেকে 24.5, দেখো হয়ে গেছে। তাহলে নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ, তাহলে এটা প্রকৃত হয়ে গেল। এখন তুমি যদি এর মাধ্যমে এই গণসংখ্যা নিবেশনের মাধ্যমে মধ্যমা, প্রচুরক, চতুর্থক, শতক, দশক নির্ণয় করতে চাও তাহলে এটা আর ব্যবহার করবে না, এখন করবে এটা। তা আমাদের যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন দিয়ে তোমাকে মধ্যমা, প্রচুরক, চতুর্থক এগুলো বের করতে বলে তাহলে আগে আমরা দেখব আমাদের গণসংখ্যা নিবেশনটা অন্তর্ভুক্ত দেওয়া আছে না বহির্ভূত দেওয়া আছে।
তাহলে বহির্ভূত যদি দেয়া থাকলে তার আবার বিপদ নাই, তাহলে আমরা সরাসরি কাজে অংশগ্রহণ করতে পারি। আর যদি দেয়া না থাকে, অন্তর্ভুক্ত দেয়া থাকে, তাহলে প্রকৃত বানিয়ে তারপর আমরা কাজটি করব। ক্লিয়ার? ওকে স্যার। প্রঅর্থ প্রচলিত। যে কথাটা মানুষ বেশি বেশি বলে। একটা ঘটনা ঘটেছে, তুমি বললে এই জানো এটা ঘটেছে, হ্যাঁ এটা জানি, মানে এটা তো সবাই জানে। তার মানে একটা কথা বাজারে বেশি প্রচলিত। তাহলে আমরা বলবো মধ্যমার ক্ষেত্রে কি বলেছি দেখো, প্রত্যেকটা জিনিসের এক একটার সাথে একটা পার্থক্য। আমরা গাণিতিক গড়ের সাথে জ্যামিতিক গড়ে একটু পার্থক্য বুঝেছি, আবার জ্যামিতিক গড়ের সাথে গাণিতিক গড়ের সাথে তরঙ্গ গড়ের পার্থক্যটা আমরা বলেছি। মধ্যমার সাথে একটু পার্থক্য আছে, তরঙ্গ গড় মানে প্রচুরকের, এগুলো একটু বুঝবে, তাহলে কোনটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা আমরা পারবো। একটু দেখো, প্রচুরক মানে হলো সাজানোর প্রয়োজন নেই, মধ্যমায় মানগুলোকে সাজাতে হয়েছে। প্রচুরকে কোনো মান সাজানোর প্রয়োজন নেই। তাহলে কি করব? পর্যবেক্ষণ করব, শুধু অবজার্ভ করব। কি অবজার্ভ করব? কোন মানটা সবচেয়ে বেশি বার আছে। একটি তত্ত্ব সারিকে পর্যবেক্ষণ করলে যে মানটা সর্বাধিক বার থাকে ওই মানটাকেই প্রচুরক বলে। এখন বলবো স্যার সবগুলো মানই এক এক করে আছে, একবার করে আর রয়েছে, প্রচুরক নেই। রিপিট হতেই হবে। রিপিটেড ভ্যালু অফ দ্য সিরিজ ইজ কল্ড মোড। যে মানটা রিপিট করবে, এখন বলতে পারো স্যার একটি মান তো দুইটা মান দুইবার সমান সংখ্যক রিপিট করেছে, একটি মান সমান সংখ্যক বহুবার রিপিট করেছে একই সংখ্যক বার। তাহলে মোড হলো কি? কোন তত্ত্ব সারির মানগুলোকে পর্যবেক্ষণ করলে যদি আমরা দেখি যে মানটা সর্বাধিক বার ঘটেছে অথবা সর্বাধিক বার রয়েছে তত্ত্ব সারিতে, ওই মানটাকে আমরা প্রচুরক বলবো। এখন প্রচুরক কিন্তু ওই যে মানের দৃশ্যমান অবস্থান, একবার দুবার তিনবার চারবার একই মান কয়বার ঘটেছে, দুইটি মান কয়বার ঘটেছে, তিনটে মানে একই সংখ্যক বার করতে পারে। এজন্য মোডকে আমরা ভাগ করি ইউনিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল, মাল্টিমোডাল। একটি মান দুইবার রিপিট করেছে ইউনি, দুইটি মান সমান সংখ্যক বার রিপিট করেছে, তখন একটাকে মোড বলতে পারবো না, তখন বাইমোডাল। দুইটা মান বা তিনটা মান সমান সংখ্যক বার রিপিট করেছে, ট্রাইমোডাল। অনেকগুলো মান সমান সংখ্যক বার রিপিট করেছে, মাল্টিমোডাল। ইউনিমোডাল নিয়ে আমরা কাজ করি, একক মোড নিয়ে তোমাদের ক্ষেত্রে আমার কথা। আমরা বাইমোডাল, ট্রাইমোডাল, মাল্টিমোডাল এগুলো নিয়ে তোমাদের সাথে আমার কাজও নয়, জাস্ট একটু বললাম। তাহলে প্রচুরক বলে কোন তত্ত্ব সারির সর্বাধিক বার দেখা যাবে একটি তত্ত্ব সারিতে, যে মানটা সর্বাধিক বার ঘটবে একটি তত্ত্ব সারিতে, ওই মানটাকে আমরা প্রচুরক বলবো। আমরা যদি এই উদাহরণটা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 মানটি সর্বাধিক বার ঘটেছে, সুতরাং এই তত্ত্ব সারির ক্ষেত্রে প্রচুরক কত? 3। তাহলে তোমাদের যে এমসিকিউ আসে কোত্থেকে? মঙ্গল গ্রহ থেকে আসবে না, বই থেকে আসবে। এই যে থিওরিগুলো যদি আমরা বলছি সেগুলো যদি মাথায় ধরতে পারো, তোমার এমসিকিউর অ্যান্সারটা এমনিতে চলে আসবে। এখন এইটা সিরিজ দিয়ে তোমাকে যদি বলে তুমি প্রচুরক কত, প্রচুরক কত, আমরা যদি বলি 3, 4, 5, তাহলে তুমি কি বলবে? 3 বলে, কেননা 3 মানটা দুইবার ঘটেছে। ওকে, এখন আসো
আমাদের প্রচুরকের যে গ্রুপ ডেটা আমরা বলি স্টাডিকৃত তথ্যের ক্ষেত্রে আমরা যে সূত্রটা বলবো সেটা একটু লিখে নিই আমরা। ডেল ওয়ান যোগ ডেল টু পূরণ সি, এটাকে আমরা বয়ের মতো অক্ষরটাকে ডেল বলি। কি বলি স্যাররা? ডেল। এখন আসো এগুলো একটু বর্ণনা দেই। এল বলতে আমরা কি বুঝি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সি কে বলবো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, ডেল ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস ডেল টু তাহলে এল কে বলছি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সি কে বলছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, ডেল ওয়ান কে বলছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, ডেল টু কে বলছি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। একটু অঙ্কটা দেখো, সেই আগের অঙ্কটা আমরা রিপিট করি। শ্রেণী ব্যবধান দেয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এফ দেয়া আছে মনে করো 1, 3, 10, 8, 4। এখন প্রচুরক নির্ণয় করতে হবে। তুমি বলো প্রচুরক শ্রেণী দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে, কোন শ্রেণীতে প্রচুরক আছে এটা কি করে বলবে? আমি জানি তোমরা পারো। শুধু লক্ষ্য রাখবে এফ এর সর্বোচ্চ মান কত। গণসংখ্যার সর্বোচ্চ মান যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা প্রচুরক শ্রেণী বলবো। এফ এর সর্বোচ্চ মান কত? 10। তাহলে 10 কোন শ্রেণীতে আছে? 20 থেকে 30 এর মধ্যে। তাহলে আমরা বলবো প্রচুরক শ্রেণীটা, প্রচুরকটা 20 থেকে 30 এর মধ্যে রয়েছে, সুতরাং 20 থেকে 30 এইটি প্রচুরকের শ্রেণী হবে। আমার লাগবে কি যে শ্রেণীতে প্রচুরক অবস্থান করবে ওই শ্রেণীর নিম্ন সীমা 20। ব্যবধান কত? 20 থেকে 30 এর মধ্যে ব্যবধান 10। শ্রেণী ব্যবধান পেয়ে গেলাম। ও সরি, প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান কি লিখলাম? শ্রেণী ব্যবধান একটু কারেকশন করে নাও। সি হলো প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। আসো ডেল ওয়ান হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তার মানে ডেল ওয়ান হলো 10 মাইনাস 2। তাহলে এখানে দেখাতে পারি ডেল ওয়ান হলো 10 মাইনাস 2 ডেল টু হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরেরটা। তাহলে কত আসবে বলো? 10 মাইনাস 8। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার উপরেরটা বিয়োগ দিলে হবে ডেল ওয়ান, আর সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার নিচের গণসংখ্যা বিয়োগ দিলে হবে ডেল টু। এখন আমরা যদি এই মানটা একটু বসিয়ে দেই তাহলে কেমন দেখা একটু দেখি। তাহলে কি আসবে বলো? 20 যোগ ডেল ওয়ান
10 minus 2 10 minus 2 প্লাস এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের প্রচুরক আসবে। এখন আমি তোমাদেরকে একটি হোমওয়ার্কস দিব, সেটা একটা সৃজনশীল। আপনারা লেখেন নাম দিয়ে চালিয়ে দেবো আজকে না। লেখেন ঢাকা কলেজের পরিসংখ্যানের সহকারী অধ্যাপক জনাব আলতাফ হোসেন স্যার লেখেন নিম্নের একটি গণসংখ্যা নির্বেশন দিয়ে বললেন যে প্রদত্ত গণসংখ্যা নির্বেশনে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম হবে। কি বলছে, আবারও বলছি, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলতাফ হোসেন স্যার একটি গণসংখ্যা নির্বেশন দিয়ে ছাত্রদের বললেন প্রদত্ত গণসংখ্যা নির্বেশনের ক্ষেত্রে এম গ্রেটার দেন জি গ্রেটার দেন এইচএম হবে। গণসংখ্যা নির্বেশনটি নিম্নরূপ। একটু বড় বড়ই তথ্য দিলাম। 1 8 15 4 3 লেখেন সৃজনশীল। গ ঘ আবারও বলছি, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যার ছাত্রদেরকে একটি গণসংখ্যা নির্বেশন দিয়ে বললেন যে প্রদত্ত গণসংখ্যা নির্বেশনের ক্ষেত্রে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম হবে। গণসংখ্যা নির্বেশনটি নিম্নরূপ। সৃজনশীল। কেন্দ্রীয় প্রবণতা কি? 1 নম্বর, জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না অথবা এমন হতে পারে গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় বা চরম মান দ্বারা প্রভাবিত ব্যাখ্যা করো। 2 3 নম্বরে মধ্যমা প্রচুর। হয়তো এখানে 3 নম্বর আমি 2টা দিলাম যাতে তোমাদের 5টি মেজারমেন্ট চলে আসে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা প্রচুর, এই জন্য আমরা দিয়েছি। আর তুমি কি স্যারের মন্তব্যের সাথে একমত? যুক্তি দাও। তাহলে কি করতে হবে, এখানে এম বের করবে, জিএম বের করবে, এইচএম বের করবে। তাহলে দেখবে কে বড়, তারপর কে বড়, কে সবচেয়ে ছোট।
তাহলে ওই মন্তব্যটা যথার্থ। এর জন্য 2 লাইন ব্যাখ্যার জন্য 2 পৃষ্ঠা লিখতে হবে, এটা ভুল। এম নির্ণয় করবে, জিএম নির্ণয় করবে, এইচ এম, তারপর দেখে শুধু বলবে যেহেতু এম ইকুয়াল টু এত, জিএম ইকুয়াল টু এত, এইচ এম ইকুয়াল টু এত, অতএব এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম। তার জন্য বড় ধরনের ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমি এই কাজটি তোমাদেরকে দিয়ে দিলাম, আশা করছি তোমরা এটা বাড়িতে বসে করবে, বাসায় বসে করবে। এবং আমি নিজেই আবার নেক্সট সম্ভবত কালকের পর পরশু দিন ক্লাস রয়েছে, আমি করাবো, তোমরা ক্যালকুলেটর নিয়ে থাকবে এবং আমার রেজাল্টের সাথে বা প্রসেসের সাথে তোমরা মিলাবে, হয়তো এই অঙ্ক দিয়ে নয়, অন্য একটা অঙ্ক দিয়ে, তাহলে তুমি বুঝবে তোমার রেজাল্টটা হয়েছে কিনা। আশা করছি তুলে ফেলেছ। তো আজকে আমাদের ক্লাসের টাইম শেষ। পরবর্তীতে তোমাদের ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্ট ক্লাস রয়েছে হবে। আবার দেখা হবে 29 তারিখ একই সময়ে বা অন্য সময়ে, অথবা প্রথম দিকে অথবা মাঝখানে, অর্থাৎ দেখা হবে 29 তারিখ। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। 29 তারিখে আমরা এই অঙ্কগুলো করে এই চ্যাপ্টার থেকে বিদায় নেব। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে। তোমরা যে যেখানেই আছো সুস্থ থাকবে। আর আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।